হ্যালো আমার ছোট ভাই বোন, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। এবং আজকে আমি তোমাদের জন্য ক্লাস 10 এর চ্যাপ্টার 2, যেটা অ্যাসিড বেস এন্ড সল্ট, যেটাকে বাংলায় অম্ল, ক্ষার এবং লবণ, এই চ্যাপ্টারটা তোমাদের জন্য নিয়ে আসলাম, যেটা কমপ্লিট ক্লাস থাকবে তোমাদের জন্য এবং সাথে তোমাদেরকে নোটসও প্রোভাইড করে দেওয়া হবে। আর নোটসটা হোয়াটসঅ্যাপে দেওয়া হবে, তো হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমরা জয়েন করে রাখবে। হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমাদের যে এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিংক থাকবে, এই লিংকটা তোমরা জয়েন করে নিও। তারপর সেখান থেকে তোমরা নোটসও কালেক্ট করতে পারবে। তো চলো শুরু করি। তো ক্লাসগুলো বেশি লম্বা লম্বা আমি দেবো না, যেহেতু আগের ক্লাসটা অনেক লম্বা ছিল, তোমাদের কমপ্লেইন ছিল স্যার বেশি লম্বা হয়ে গেছে, দেখতে অসুবিধা হচ্ছে। তো আমি এখন তোমাদেরকে শর্ট শর্ট দেবো, মানে একটা ক্লাসকে ডিভাইড করে দেবো। তো টেনশন নেওয়ার কোনো কারণই নেই, ইউটিউবের প্লে লিস্টের মধ্যে সব ক্লাসগুলো তোমরা সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। অ্যাসিড বেস এন্ড সল্ট। এই অ্যাসিড বেস এন্ড সল্ট মানে কি? অ্যাসিড মানে কি? অম্ল। অম্ল অম্ল তো তোমরা শুনেছো, যেটা স্বাদে টক হয় সেটাকে আমরা কি বলি? অম্ল। যেমন লেবু, তারপর আম, মানে যেগুলা স্বাদে টক টাইপের থাকে সেগুলোকে আমরা কি বলি? অ্যাসিড। বেস বেস কোনটা? যেগুলো ক্ষার, যেমন সাবান, সার্ফ এক্সেল, তারপর তোমাদের ঘরে অনেক কিছু ইউজ করা হয় যেমন ব্লিচিং পাউডার, এইগুলা কি? বেসেস। ঠিক আছে, যেটাকে বাংলায় বেস বলে, সরি ইংলিশে বেস বলে এবং বাংলায় কি বলে? ক্ষার বলে। তারপর কি? সল্ট। সল্টটা তোমরা সবই চিনো, যেটা ঘরে ইউজ করা হয়, সোডিয়াম ক্লোরাইড সল্ট। ঠিক আছে, আচ্ছা। তো অ্যাসিডটা আমরা কি একটু ভালো করে বুঝবো। সাধারণত যেসব রাসায়নিক পদার্থের স্বাদ টক তাদেরকে অ্যাসিড বলা হয়। বেসিক্যালি যেগুলো স্বাদ টক থাকবে, একটু টক টাইপের থাকবে, সেগুলোকে আমরা কি বলবো? অ্যাসিড বলবো, বা বাংলায় কি বলবো? অম্ল বলবো। অ্যাসিড নীল লিটমাসের রং পরিবর্তন করে লাল লিটমাসে পরিণত করে। আচ্ছা, তোমরা লিটমাস পেপার দেখেছো কি? তোমাদের ক্লাসে, তোমরা স্কুলে যদি ল্যাবরেটরি থাকে তাহলে তোমরা লিটমাস পেপার দেখতে পাবে। আরে কিছু না, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লিটমাস পেপার কি। আচ্ছা, তোমরা তো লিটমাস পেপার হয়তো দেখোনি। আচ্ছা ঠিক আছে, এই যে পেপার, যেটা এই যে পেপার, এই পেপারটাকে বলা হয় লিটমাস পেপার। এই পেপারটা দু ধরনের থাকে, একটা রেড কালারের থাকে এবং আরেকটা ব্লু কালারের থাকে। লিটমাস পেপার টোটালি দুই কালারের থাকে, একটা রেড এবং একটা ব্লু কালার। তো এখানে কি বলেছে? অ্যাসিড নীল লিটমাসের রং পরিবর্তন করে লাল লিটমাসে পরিণত করে। এই যে অ্যাসিড যেটা আছে বা অম্ল যেটা, সেটা কি করে? এই যে নীল লিটমাস যেটা, এই নীল লিটমাসটা যদি তোমরা অ্যাসিডের মধ্যে নিয়ে সেটাকে ডিপ করো বা সেটাতে তোমরা ডালো, তাহলে কি হবে? এই লিটমাস পেপারের কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং সেটা লাল কালারে হয়ে যাবে, লাল রঙের হয়ে যাবে। তো সেটা আমি তোমাদেরকে এখন পরীক্ষা করে দেখাচ্ছি কিভাবে সেটা হয়। ঠিক আছে, তো আমার কাছে এখন একটা সলিউশন আছে, এই যে একটা সলিউশন, এই সলিউশনটা হচ্ছে অ্যাসিড। ঠিক আছে, তো এই অ্যাসিডের মধ্যে আমি এই যে ব্লু কালারের যে লিটমাস পেপার, সেটা আমি তোমাদেরকে সামনাসামনি করিয়ে দেখাচ্ছি, দেখবে কি হয়। ভালো করে দেখো, এটা কি? ব্লু কালারের লিটমাস। ঠিক আছে, ব্লু কালার। তো যখন আমি অ্যাসিডের মধ্যে সেটা ডালবো, দেখো এই যে কালারটা, ভালো করে দেখো, এইটা কি? ব্লু কালার এবং এইটা কি হয়েছে? রেড কালার। তো এই কথাটা বলছে যে অ্যাসিড নীল লিটমাসের রং পরিবর্তন করে লাল লিটমাসে পরিবর্তন করে। তো যখন আমরা ব্লু লিটমাস, যেটা নীল কালারের যে লিটমাস পেপার, সেটা যখন আমরা এই অ্যাসিডের মধ্যে নিয়ে ডুবানোর পর সেটা কি হয়ে গেছে? লাল লিটমাস হয়ে গেছে। তো সেটা থেকে আমরা পরীক্ষা করতে পারি যে লিটমাস পেপার দিয়ে যে সেটা অ্যাসিড না ক্ষার। ঠিক আছে, সেম আরেকটা আমি তোমাদেরকে যখন ক্ষারে যাব তখন আরেকটা তোমাদেরকে এক্সপেরিমেন্ট করে দেখাবো। ঠিক আছে, তারপরের পয়েন্টটা কি বলেছে? তারপরের পয়েন্ট কি বলেছে? অ্যাসিড হলো এমন একটি পদার্থ যার মধ্যে হাইড্রোজেন আয়ন থাকে এবং যা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন H পজিটিভ উৎপন্ন করে। অ্যাসিড এমন একটা পদার্থ যার মধ্যে কি থাকে? হাইড্রোজেন আয়ন থাকে। হাইড্রোজেন আয়ন অনেক বেশি পরিমাণে থাকার কারণে সেটাকে আমরা অ্যাসিড বলতে পারি। অ্যাসিড হলো এমন একটি পদার্থ যার মধ্যে হাইড্রোজেন আয়ন থাকে এবং যা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। আর এই অ্যাসিডটা যদি আমরা জলের মধ্যে নিয়ে তাদেরকে মিক্স করি,
তাহলে এই জলটাই কি হবে, অ্যাসিড হয়ে যাবে। মানে একটা অ্যাসিডের মধ্যে যতগুলো হাইড্রোজেন পজিটিভ আয়ন আছে, সেই আয়নগুলা সেই জলের মধ্যে গিয়ে ভালো করে মিক্স হয়ে যাবে এবং সেই জলটাই কি হবে, অ্যাসিডিক হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কি বললো তোমাদের এখানে পিকচারে, যেটা আমি তোমাদেরকে এখন এক্সপেরিমেন্ট করে দেখালাম, এই যে একটা অ্যাসিড আছে, অ্যাসিডের মধ্যে তোমাদের ব্লু লিটমাস যেটা আছে, ব্লু লিটমাস পেপারটা যখন ডুবানোর পর সেটা কি হয়েছে, লাল হয়ে গেছে, যেটা তোমাদের প্র্যাকটিক্যালি আমি যখন দেখিয়ে তোমাদেরকে দেখালাম। তারপর কি বললো, অ্যাসিডের তাদেরকে তিনটা ভাগে ভাগ করা হচ্ছে। একটা কি শক্তির উপর ভিত্তি করে, অ্যাসিড কতটুকু শক্তি, তার মধ্যে কতটুকু শক্তি আছে সেটা, তারপর উৎসের উপর ভিত্তি করে, তারপর গাঢ়ত্বের উপর ভিত্তি করে। ঠিক আছে, আচ্ছা, শক্তির উপর ভিত্তি করে তার মধ্যে অ্যাসিড দুই ধরনের থাকে, একটা থাকে গাঢ় অ্যাসিড মানে খুব শক্তিশালী, এবং একটা থাকে কি তোমার কি বলে সেটাকে মৃদু অ্যাসিড। একটা থাকে শক্তিশালী অ্যাসিড এবং একটা থাকে মৃদু অ্যাসিড মানে পাতলা অ্যাসিড। তখন পাতলা অ্যাসিড তোমরা কোনটাকে বলবে, যেমন তোমরা গড়ে কি খাও, লেবু খাও, ঠিক আছে, তারপর আম, তারপর কি বলে মানে যেগুলা টক জাতীয় জিনিস যেটা আমরা খেয়ে থাকি, যেমন টমেটো, সেগুলা কি মৃদু অ্যাসিড মানে পাতলা অ্যাসিড, তার মধ্যে অ্যাসিডের মাত্রা তেমন নেই, মানে সেটা আমরা খেতে পারবো। কিন্তু তীব্র অ্যাসিড যেটা, সেটা আমরা খেতে পারবো না, সেটা যদি আমাদের গায়ে পড়ে যায় তাহলে সেটা কি হবে, আমাদের গাটা জ্বলে যেতে পারে। ঠিক আছে, তো তাদেরকে বলা হয় তীব্র অ্যাসিড। তারপর কি বলছে, উৎসের উপর ভিত্তি করে, একটা হচ্ছে জৈব অ্যাসিড এবং একটা হচ্ছে অজৈব অ্যাসিড। এবং জৈব অ্যাসিড কাকে বলে, জৈব অ্যাসিড সেটা আমরা সেটাকে বলতে পারি যেটা আমরা প্রাকৃতির মধ্যে পেয়ে থাকবো। ঠিক আছে, প্রকৃতির মধ্যে যেটা আমরা পাই সবসময়, যেমন লেবু, টমেটো, তারপর তেঁতুল, সেগুলাকে আমরা কি বলবো, জৈব অ্যাসিড, মানে সেটা প্রাকৃতির মধ্যে আমরা পেয়ে থাকি। এবং অজৈব অ্যাসিড কোনটা, যেটা আমরা রাসায়নিক ভাবে বানাতে পারি, ফ্যাক্টরির মধ্যে পাওয়া যায়, বানানো হয়, সেটাকে আমরা বলি কি, অজৈব অ্যাসিড। ঠিক আছে, যেমন এক্সাম্পল তোমরা বলতে পারো সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এইগুলা যেগুলো অ্যাসিড রয়েছে সেগুলা কি, অজৈব অ্যাসিড। ঠিক আছে, তারপর কি বললো, গাঢ়ত্বের উপর ভিত্তি করে, গাঢ় অ্যাসিড এবং পাতলা অ্যাসিড মানে লঘু অ্যাসিড। গাঢ় অ্যাসিড কোনটা, যেটার মাত্রা সব থেকে বেশি থাকবে, যার মধ্যে H পজিটিভ আয়ন, যার মধ্যে H পজিটিভ আয়ন সব থেকে বেশি থাকবে, যার মধ্যে H পজিটিভ আয়ন সব থেকে বেশি থাকবে তাকে আমরা কি বলবো, গাঢ় অ্যাসিড। এবং যার মধ্যে H পজিটিভ আয়ন কম থাকবে তাদেরকে আমরা কি বলবো, লঘু অ্যাসিড। ঠিক আছে, এক কথায় যার মধ্যে H পজিটিভ আয়ন বেশি, মানে হাইড্রোনিয়াম আয়ন যার মধ্যে বেশি থাকবে তাকে আমরা কি বলবো, গাঢ় অ্যাসিড। এক্সাম্পল HCl, তারপর H2SO4, এইগুলা কি, গাঢ় অ্যাসিড। এবং এইগুলার সাথে যদি আমরা জল মিশিয়ে ফেলি, এই যে অ্যাসিড যেগুলো আছে HCl বা H2SO4, তাদের সাথে যদি আমরা জল মিশিয়ে তাদেরকে পাতলা করে নেই, তাহলে তারা কি হবে, লঘু অ্যাসিড, পাতলা অ্যাসিড হয়ে যাবে। ঠিক আছে, তো সর্বপ্রথম আমরা কি পেলাম, একটা আছে তীব্র অ্যাসিড, একটা হচ্ছে মৃদু অ্যাসিড। যেগুলো আমরা খেতে পারবো না সেগুলাকে আমরা কি বলবো, তীব্র অ্যাসিড, এবং যেগুলাকে আমরা খেতে পারবো সেগুলা কি, মৃদু অ্যাসিড। এই তীব্র যে অ্যাসিড, তীব্র অ্যাসিডটা আমরা খেতে পারবো না, ঠিক আছে, এবং মৃদু অ্যাসিডটা খেতে পারবো। তারপর কি বলবো, উৎসের উপর ভিত্তি করে, উৎসের মধ্যে একটা হচ্ছে জৈব অ্যাসিড, একটা কি অজৈব। জৈব অ্যাসিড কোনটা, যেটা আমরা প্রাকৃতির মধ্যে পেতে পারি, প্রকৃতির মধ্যে সেগুলাকে পাওয়া যায়, সেগুলোকে জৈব অ্যাসিড বলে। এবং অজৈব অ্যাসিড কোনটা, যেটা আমরা ফ্যাক্টরির মধ্যে পেয়ে থাকি, যেমন H2SO4, HCl, এইগুলাকে আমরা কি বলি, অজৈব অ্যাসিড। তারপর গাঢ়ত্বের উপর ভিত্তি করে, গাঢ়তা মানে তার মধ্যে কতটুকু সে গাঢ় এবং কতটুকু সে পাতলা, সেগুলো আমরা কিভাবে দেখবো, যেমন গাঢ় অ্যাসিডের মধ্যে HCl আছে, যদি সেই HClটা আমাদের গায়ে পড়ে যায় বা H2SO4টা আমাদের গায়ে পড়ে যায়, তাহলে কি হবে, সেই জায়গাটা জ্বলে যাবে। ঠিক আছে, তো তাদেরকে বলা হয় গাঢ় অ্যাসিড। এবং এই অ্যাসিডের মধ্যে যদি আমরা জল মিক্স করে নেই, তাহলে সেটা হবে কি, পাতলা অ্যাসিড বা লঘু অ্যাসিড। বুঝতে পেরেছো? ঠিক আছে, তারপর অ্যাসিডের শক্তি বা অ্যাসিডের তীব্রতা। একটা অ্যাসিড কতটুকু তীব্রতা হতে পারে, দেখো, অ্যাসিডের শক্তি বলতে বোঝায় একটি দ্রবণের অ্যাসিডিক কতটা সম্পূর্ণভাবে বিয়োজিত হচ্ছে। অ্যাসিডের বিয়োজন যত বেশি হবে
তার অম্লতা বা শক্তি ততটাই বেশি হবে। কথার অর্থ হচ্ছে, যদি একটা কন্টেনার মধ্যে যদি আমরা কি করি, অ্যাসিড নিয়ে থাকি, ঠিক আছে, বা মনে করো জল নিলাম, এবং জলের মধ্যে যদি আমরা খুব বেশি পরিমাণে লেবুর রস তার মধ্যে মিশিয়ে ফেলি, খুব বেশি পরিমাণে 1 কাপ জল এবং সাথে 1 কাপ লেবুর রস যদি মিক্স করে নিই আমরা, তারপর সেই জলটা যদি তোমাদের, সেই যে জলীয় দ্রবণ যেটা রয়েছে সেটা তোমাদেরকে যদি বলা হয় সেটা তুমি খাও, তাহলে খেতে পারবে কি? পারবে না, কারণ সেটাতে অ্যাসিডের মাত্রা কি আছে? সব থেকে বেশি আছে। তো এই কথাটা বলেছে যে একটা দ্রবণের মধ্যে যদি এইচ পজিটিভ আয়ন বেশি থাকে, যদি বেশি থাকে, তাহলে সেটাকে কি বলা হবে? তীব্র অ্যাসিড বলা হবে। ঠিক আছে, তাদেরকে কি বলা হবে? তীব্র অ্যাসিড বলা হবে। এবং যদি এইচ পজিটিভ আয়ন কম থাকে, তাহলে তাদেরকে কি বলা হবে? মৃদু অ্যাসিড বলা হবে। তীব্র অ্যাসিড এরা এদের জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে আয়নিত হয়। আর তাদের গুণ কি? একটা জলীয় দ্রবণের মধ্যে একটা অ্যাসিডের যে আয়ন যেটা রয়েছে, সেই আয়নটা সম্পূর্ণ জায়গায় কি হবে? দ্রবীভূত হবে, এবং প্রত্যেকটা জায়গার মধ্যে তার অ্যাসিডের আয়নটা থাকবে, মানে এইচ পজিটিভ আয়নটা তার মধ্যে থাকবে। 2 নম্বর কি বলেছে? এরা প্রচুর পরিমাণে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করে। আর 2 নম্বরটা বলেছে যে ওই যে আমি বললাম এইচ পজিটিভ আয়ন, তারা কি করে? প্রচুর পরিমাণে এই দ্রবণের মধ্যে হাইড্রোনিয়াম আয়নটা কি করবে? বৃদ্ধি করবে। ঠিক আছে, মানে ছড়িয়ে পড়বে তাদের মধ্যে। তো এখানে তোমাদেরকে দুটা অ্যাসিড বানানো শেখাচ্ছে, বা অ্যাসিডকে ভাঙিয়ে তোমাদেরকে দেখানো হয়েছে। একটা হলো কি HCl। HCl যদি আমরা ভাঙতে পারি, তাহলে HCl কে যদি আমরা ভাঙি, HCl মানে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে যদি আমরা ভাঙি, তাহলে কি পাবো? হাইড্রোজেন প্লাস ক্লোরিন। একটা কি পাবো? হাইড্রোজেন পাবো, আর একটা কি পাবো? ক্লোরিন পাবো। মানে হাইড্রোজেন আর ক্লোরিন এই দুইটা একসাথে মিলে কি বলেছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপর আরেকটা বলেছে যে H3O মানে কি? হাইড্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম। তো হাইড্রোনিয়ামটাকে যদি আমরা ভাঙি, তাহলে কি পাবো? একটা পাবো ওয়াটার, জল, এবং সাথে H পজিটিভ আয়ন তার মধ্যে থাকবে। ঠিক আছে, তারপর বলা হয়েছে কি? মৃদু অ্যাসিড। মৃদু অ্যাসিড মানে কি? দুর্বল অ্যাসিড। যারা দুর্বল, মানে যাদেরকে আমরা খেতে পারি, এইগুলা হচ্ছে কি? মৃদু অ্যাসিড। এরা এদের জলীয় দ্রবণে আংশিকভাবে আয়নিত হয়। এরা খুব কম পরিমাণে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করে। যেমন এক্সাম্পল অ্যাসিটিক অ্যাসিড আর ফর্মিক অ্যাসিড। এই দুইটা যে অ্যাসিড, সেই দুইটা অ্যাসিড আমরা কি করি? সাধারণত খেয়ে থাকি। অ্যাসিটিক অ্যাসিড তোমরা নাম শুনেছো, ভিনেগার, সিল্কা, যাকে সিল্কা বলা হয়, আচারের মধ্যে দেওয়া হয় অ্যাসিটিক অ্যাসিড। এই যেগুলা অ্যাসিড, সেগুলা কি আমরা প্রায় সময় আমরা খাদ্যদ্রব্যের মধ্যে ব্যবহার করা হয়। তো কি বলা হচ্ছে? এরা এদের জলীয় দ্রবণে আংশিকভাবে আয়নিত। আংশিকভাবে আয়নিত মানে কি? তারা সম্পূর্ণভাবে আয়নিত হতে পারে না। সাপোজ মনে করে একটা কন্টেইনার আছে, ঠিক আছে, সেটাতে জল আছে, এবং সেটাতে তুমি কি করেছো? অ্যাসিটিক অ্যাসিড মিক্স করে ফেলেছো। অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এই অ্যাসিডটা তুমি কি করছো? মিক্স করেছো। ঠিক আছে, মিক্স করার পর তার মধ্যে যে হাইড্রোনিয়াম, যে এইচ পজিটিভ যে আয়ন যেটা রয়েছে, সম্পূর্ণভাবে সেটা কি হবে না? মিক্স হবে না, আংশিকভাবে একটু একটু মিক্স হবে। তো সেটাকে আমরা কি বলা হয়? মৃদু অ্যাসিড বলা হয়। এবং এই অ্যাসিডটা আমরা সাধারণত কি করি? খেয়ে থাকি। এবং নরমালি যে CH3COOH, যাকে অ্যাসিটিক অ্যাসিড বলা হয় বা সিল্কা বলে আমরা নামে চিনি, তো সেটা আমরা কি করি? আচারের মধ্যে দিয়ে থাকি, এবং সেটা আমরা খেয়ে থাকি। এরা খুব কম পরিমাণে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করে। আর তারা যে তাদের মধ্যে যে এইচ পজিটিভ যে আয়ন যেটা রয়েছে, সেটা বেশি উৎপন্ন করবে না, সেটা কি করবে? কম উৎপন্ন করবে। যার জন্য তাদেরকে কি বলা হয়? মৃদু অ্যাসিড বলা হয়। ঠিক আছে, আচ্ছা, একটু পিপিটির মধ্যে একটু প্রবলেম হয়েছে। আচ্ছা দেখি, উৎসের উপর নির্ভর করে, ওই যে আমরা সেকেন্ড পয়েন্ট পেয়েছিলাম যে উৎসের উপর নির্ভর করে, একটা কি ছিল? জৈব অ্যাসিড। এই জৈব অ্যাসিডটা কি? এই অ্যাসিড গুলো উদ্ভিদ বা প্রাণী থেকে পাওয়া যায়, এবং এগুলোকে প্রকৃতিতে স্বাভাবিকভাবেই তৈরি হয়। এই যে জৈব অ্যাসিড যেগুলা রয়েছে, আমি আগেই বলেছিলাম যে সেগুলাকে কোথায় পাওয়া যাবে? প্রকৃতির মধ্যে পাওয়া যাবে, এবং সেগুলা উদ্ভিদের মধ্যে বা উদ্ভিদ বা প্রাণীর মধ্যে থেকে সেগুলাকে পাওয়া যাবে। জৈব অ্যাসিড গুলো সাধারণত মৃদু অ্যাসিড হয়, এবং এরা জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত
হয় না। আর যেগুলা জৈব অ্যাসিড যেমন লেবু, তারপর টমেটো, এইগুলা কি এইগুলা হচ্ছে মৃদু অ্যাসিড, এবং তারা কি জলীয় দ্রবণের মধ্যে সম্পূর্ণভাবে কি হবে না, মিক্স হবে না, আংশিক ভাবে মিক্স হবে। যেমন আমি আগেই বলেছিলাম অ্যাসিটিক অ্যাসিড, আবার দিয়েছে ফর্মিক অ্যাসিড, তারপর অক্সালিক অ্যাসিড, এই যেগুলা অ্যাসিড রয়েছে সেগুলা কে বলা হয় কি, জৈব অ্যাসিড বলা হয়। ঠিক আছে, এখানে তোমাদের কি জৈব অ্যাসিডের কিছু উদাহরণ দিয়েছে, যেমন লাল পিঁপড়ে, তোমরা দেখেছো লাল পিঁপড়ে, রেড অ্যান্টস, যেগুলা গাছে পাওয়া যায় লাল পিঁপড়ে, সেটার মধ্যে কি থাকে, ফর্মিক অ্যাসিড থাকে। ঠিক আছে, তারপর চা, চা তো সবাই খাও, চা তো সবাই খাও সকালবেলা, তো চার মধ্যে কি অ্যাসিড থাকে, চার মধ্যে থাকে কি, ট্যানিক অ্যাসিড, এইটা একটা কি জৈব অ্যাসিড, প্রাকৃতিক মধ্যে পাওয়া যায়। তারপর গ্যাস্ট্রিক জুস, পাকস্থলী রস, পাকস্থলীর রস মানে কি, এই যে আমাদের পেটের মধ্যে যে যখন আমরা বেশি ক্ষুধা লাগে তখন কি হয়, পেটে গুড়গুড় করে, তো এই যে গুড়গুড় যেটা করে সেটা কে করে, এই গ্যাস্ট্রিক জুসটাই করে, পাকস্থলীর রস। সেই যে পাকস্থলীর রস সেটা কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, তোমরা বায়োলজির মধ্যে পেয়ে থাকবে এই টপিকটা। তারপর টমেটো, সবই খেয়েছো টমেটো, টমেটোর মধ্যে কি থাকে, অক্সালিক অ্যাসিড, এগুলা নাম তোমরা মনে রাখবে, এমসিকিউ এর মধ্যে সেগুলা দিয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে এই বস্তুটা ওই বস্তুটার মধ্যে কি অ্যাসিড পাওয়া যায় এরকম এমসিকিউ থাকে, তো সেগুলা তোমরা শিখে নেবে। তারপর কার্ড, দই, দই তো সবে সবে খেয়েছো, দইয়ের মধ্যে কি থাকে, ল্যাকটিক অ্যাসিড। তারপর ভিনেগার, একটু আগে বললাম যেটাকে আমরা সিরকা বা সিরকা বলে চিনি, সেটাতে কি থাকে, অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, তারপর তেঁতুল, তেঁতুলের মধ্যে কি থাকে, টার্টারিক অ্যাসিড। তারপর আপেল, আপেলের মধ্যে অ্যাসিড থাকে, জেনে রাখো, আপেল যে আপেল তোমরা খাও, তো সেটার মধ্যে অ্যাসিড থাকে, সেটাতে কি থাকে, ম্যালিক অ্যাসিড। এই সবগুলা কি, সবগুলা হচ্ছে কি জৈব অ্যাসিডের উদাহরণ। ঠিক আছে, তো সেটা তোমরা মনে রাখবে, এমসিকিউ এর মধ্যে এই টপিক থেকে তোমরা পাবে, হয়তো যদি ইজি কোয়েশ্চেন দেয় তাহলে এইখান থেকে তোমরা পাবে। আচ্ছা, তখন কি বলেছে দেখা যাচ্ছে না, আমি পরে তোমাদেরকে সেটা এডিট করে আবার দিব তোমাদের নোটস। অজৈব অ্যাসিড বা খনিজ অ্যাসিড, অজৈব অ্যাসিড, অজৈব অ্যাসিড কোনটা, যেটা প্রকৃতির মধ্যে পাওয়া যায় না, সেটা কি প্রকৃতির বাইরে, যেমন আমরা নিজের থেকে বানাতে পারি, এইগুলা অ্যাসিডকে আমরা কি বলি, অজৈব অ্যাসিড, বা ফ্যাক্টরির মধ্যে থেকে সেগুলাকে বানানো হয়, সেগুলাকে কি বলে, অজৈব অ্যাসিড। কি বলেছে, এই অ্যাসিড গুলো প্রকৃতিতে স্বাভাবিকভাবে বা জীবদেহে পাওয়া যায় না, এগুলো খনিজ পদার্থ থেকে কৃত্রিম ভাবে তৈরি করা হয়। এই যে আমাদের এনভায়রনমেন্ট বা আমাদের প্রকৃতির মধ্যে যেগুলো খনিজ পদার্থ রয়েছে, এই খনিজ পদার্থ থেকে অনেক প্রক্রিয়ার মাধ্যমে সেগুলাকে বের করা হয়, সেটাকে আমরা কি বলি, অজৈব অ্যাসিড। এই অ্যাসিড গুলা সাধারণত তীব্র বা শক্তিশালী অ্যাসিড হয়। আর এই যেগুলো অ্যাসিড রয়েছে সেগুলো অনেক বেশি কি থাকে, তীব্র থাকে, সেগুলো যদি আমাদের গায়ে পড়ে যায় বা হাতে, মুখে, চোখে যদি পড়ে যায় তাহলে শেষ, একদম শেষ। মানে তোমার, আর তুমি যদি চোখে পড়ে তাহলে তুমি আর কিছু দেখবে না, মানে চোখ একদম জ্বলে যাবে। ঠিক আছে, বা হাতের মধ্যে যদি পড়ে থাকে তাহলে হাতটাই জ্বলে যাবে। ঠিক আছে, বিশ্বাস করতে পারবেন, আমার হাতে একবার পড়েছিল ল্যাবে এক্সপেরিমেন্ট করতে সময়, এই জায়গায় পড়েছিল আমার, তো সেখানে এখনো দাগ রয়েছে, সেটা মানে খুব বেশি জ্বলেছিল, তো এখনো দাগ রয়েছে ল্যাবে। যখন আমি ক্লাস 11 ছিলাম এবং প্র্যাকটিক্যালে, আমাদের কলেজে প্র্যাকটিক্যাল হতো, প্র্যাকটিক্যালের সময় অ্যাসিড নিয়ে এক্সপেরিমেন্ট করতে হতো, তো হাতের মধ্যে পড়েছিল, এখনো দাগ রয়েছে। সেই সময় তো মানে জ্বালা যন্ত্রণা মানে অনেক বেশি ছিল। তো যেগুলা অনেক বেশি কি থাকে, তীব্র থাকে, মানে তারা যদি তোমার হাতে, পায়ে বা কোনো জায়গায় পড়ে থাকে তাহলে তোমার সেই জায়গায় জ্বলে যাবে, মানে অত বেশি তীব্র থাকে। 3 নম্বর কি বললো, জলীয় দ্রবণে এই অ্যাসিড গুলোর 100% বিয়োজন ঘটে, অর্থাৎ এরা দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে প্রচুর পরিমাণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। মানে কি, মানে হচ্ছে জলীয় দ্রবণের মধ্যে যদি তাদেরকে মিক্স করা হয় তাহলে তারা সম্পূর্ণরূপে কি হবে, মিক্স হয়ে যাবে। সাপোজ একটা কন্টেইনার, সেখানে কি আছে, জল আছে, জলের মধ্যে তুমি কি করলে, HCl অ্যাসিড যোগ করলে, ঠিক আছে,
যখন HCl অ্যাসিড যোগ করবে তখন এই যে HCl অ্যাসিডের মধ্যে যে H পজিটিভ আয়ন আছে, এই H পজিটিভ আয়ন সম্পূর্ণভাবে কি হবে, এই জলীয় দ্রবণের মধ্যে মিক্স হয়ে যাবে। মিক্স হওয়ার পর তার মধ্যে তার যে সম্পূর্ণ যে দ্রবণ রয়েছে, এই দ্রবণের মধ্যে হাইড্রোনিয়াম আয়নটা সম্পূর্ণভাবে থাকবে, সব জায়গার মধ্যে থাকবে। তো কয়েকটি অজৈব অ্যাসিডের নাম হলো কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, আরো অনেক অ্যাসিড রয়েছে। HNO2 আরেকটা অ্যাসিড আছে। তো সেগুলা কি আমরা কি বলি, অজৈব অ্যাসিড বলি। ঠিক আছে, তারপর কি বললো, গাঢ়ত্বের উপর নির্ভর করে। গাঢ়ত্বের উপর কি নির্ভর করে, অ্যাসিডের গাঢ়ত্ব বলতে বোঝায় একটি নির্দিষ্ট পরিমাণ জলীয় দ্রবণে উপস্থিত অ্যাসিডের প্রকৃত পরিমাণ। গাঢ়ত্ব মানে কি, এই অ্যাসিডটা কতটুকু গাঢ়, মানে এই অ্যাসিডটা যদি আমি খেয়ে থাকি তাহলে আমার কি হবে বা কি না হবে সেটা। যদি গাঢ় অ্যাসিড থাকে তাহলে তুমি সেটাকে টাচও করতে পারবে না, এবং যদি পাতলা অ্যাসিড হয় তাহলে তুমি সেটাকে টাচ করতে পারো। কিন্তু বুঝবো কিভাবে, সেটা বোঝা হয় কিভাবে, লিটমাস পেপার দিয়ে বোঝা হয়, বা আরো অনেক প্রসেস রয়েছে। তো তোমরা তো অ্যাসিড যেটা রয়েছে সেটা তোমরা দেখে যখন লেবে যাবে তখন কোন জিনিসে তুমি হাত দিয়ে তুমি টেস্ট করতে পারবে না, সবকিছু ইকুইপমেন্ট আছে, ইকুইপমেন্ট দিয়ে তোমার টেস্ট করতে হবে এবং সেগুলা বুঝতে হবে কি ধরনের অ্যাসিড সেগুলা। আচ্ছা, তো গাঢ় অ্যাসিড মানে কি, যখন একটি নির্দিষ্ট পরিমাণে জলীয় দ্রবণে অ্যাসিডের পরিমাণ অনেক বেশি থাকে এবং জলের পরিমাণ খুব কম থাকে, তখন তাকে গাঢ় অ্যাসিড বা গাঢ় দ্রবণ বলা হয়। সাপোজ মনে করো এখানে একটা কন্টেইনার নিলাম, ঠিক আছে, এই কন্টেইনারের মধ্যে যদি আমি 40 গ্রাম HCl নিই, ঠিক আছে, 40 গ্রাম বা 40 ml নিলাম, 40 ml যদি আমি HCl নেই এবং 20 ml যদি আমি জল নেই, তাহলে সেটা কি হবে, গাঢ় অ্যাসিড হবে। কারণ অ্যাসিডের মাত্রা কি আছে, বেশি আছে এবং জলের মাত্রা কি আছে, কম আছে, সেই জন্য তাদেরকে কি বলা হয়, গাঢ় অ্যাসিড বলা হয়। এবং পাতলা অ্যাসিড কোনটা বা লঘু অ্যাসিড কোনটা, তার ঠিক অপোজিট। যদি আমি কি করি 20 ml HCl নেই আর 40 ml যদি আমি জল নিই, তাহলে কোনটার মাত্রা বেশি, জলের মাত্রা বেশি, অ্যাসিডের মাত্রা কম। তো সেক্ষেত্রে সেটা কি হবে, পাতলা অ্যাসিড হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইটা কিন্তু বহুত ইম্পর্টেন্ট, তোমরা এগুলা নোট করে রাখবে। অ্যাসিডের ধর্ম বা বৈশিষ্ট্য এক্সামে আসে তোমাদের হাতিয়ালি এক্সামে, এইগুলা টপিক তোমরা পাবে। অ্যাসিডের ধর্ম বা বৈশিষ্ট্য, অ্যাসিডের ধর্ম কি, অ্যাসিড টক বা অম্ল স্বাদযুক্ত হয়, যেমন H2SO4 HCl। অ্যাসিড স্বাদে কি হয়, টক হয়, বা স্বাদে টক বা অম্ল, অম্ল মানে টেঙ্গা যেটাকে বলি আমরা, টেঙ্গা বা টক। অ্যাসিড স্বাদে কি হয়, টক হয়। গড়ে সাধারণত তাপমাত্রা অ্যাসিড গুলো সাধারণত কঠিন তরল অবস্থায় থাকে। আর আমরা যে সাধারণত যে অ্যাসিড যেগুলা রয়েছে সেগুলা গড়ের তাপমাত্রা অনুযায়ী তারা তরল অবস্থায় থাকতে পারে বা কঠিন অবস্থায় থাকতে পারে। এখন কোয়েশ্চনটা হলো, স্যার কঠিন কিভাবে, তোমরা ক্যান্ডি খেয়েছো, ক্যান্ডি চকলেট, আম চকলেট বা থাকে যে তেঁতুলের চকলেট, এগুলা খেয়েছো, এগুলা কিরকম থাকে, তোমরা কঠিনের মাধ্যমে পাও না তরল মাধ্যমে পাও, সেটা কি, অবভিয়াসলি কঠিন মাধ্যমে, কারণ চকলেট সেটা। কিন্তু যখন আমরা মুখে দেই তখন কি হয়, স্বাদে টক টক লাগে। তো যার জন্য বলেছে গড়ে সাধারণত তাপমাত্রায় অ্যাসিড গুলো সাধারণত কঠিন বা তরল অবস্থায় থাকে। এগুলো বানিয়ে তোমরা দিতে পারবে। 3 নম্বর পয়েন্ট কি বলেছে, অ্যাসিড নীল লিটমাস কাগজের রং পরিবর্তন করলে লাল রঙে পরিণত করে। আর আমরা প্রথমে এক্সপ্লেন করে দেখেছি যে অ্যাসিডটা কি হয়, যদি অ্যাসিডের মধ্যে আমরা নীল লিটমাস ডুবিয়ে দিই তার মধ্যে, তাহলে সেটা কি হয়, লাল লিটমাসে পরিণত হয়ে যায়। ঠিক আছে, অ্যাসিড সাধারণত ক্ষয়কারী প্রকৃতির হয়। আর অ্যাসিডটা কি,
এক ধরনের ক্ষয়কারী, মানে সেটা কি করবে, তুমি যদি বেশি মাত্রায় সেটাকে খাও তাহলে কি হবে, তোমার মুখটা গা হয়ে যাবে, বা মানে এক ধরনের ক্ষয়কারী পদার্থ। তোমরা দেখতে পারবে যে যদি কোনো মানুষ তেঁতুল বেশি খায় তাহলে আমরা একটা কথাই বলি যে কি বলে, রক্ত জল হয়ে যায়, এরকম কিছু থাকে। মানে অ্যাকচুয়ালি ওই রকমই পদার্থ, মানে অ্যাসিডটা যদি বেশি মাত্রা আমরা খেয়ে ফেলি তাহলে সেটা আমাদের জন্য ক্ষতিকর, মানে সেটা আমাদের ক্ষতি করবে। এরা উত্তম তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, অর্থাৎ অ্যাসিডের জলীয় দ্রবণে খুব সহজেই তড়িৎ বা বিদ্যুৎ পরিবহন করতে পারে। আর যে অ্যাসিডিক যে সলিউশন, অম্ল জাতীয় যে সলিউশন বা অম্ল জাতীয় যে দ্রবণ রয়েছে, এই দ্রবণের মধ্যে দিয়ে কারেন্ট খুব তাড়াতাড়ি পাস করতে পারে। এবং কারেন্ট কেন তাড়াতাড়ি পাস করতে পারে, তার মেইন কারণ কি, মেইন কারণ হচ্ছে তাদের মধ্যে কি আছে, এইচ পজিটিভ আয়ন আছে। আর যে জায়গায় আয়ন থাকবে সেই জায়গায় কি হবে, কারেন্ট একদিক থেকে আরেক দিকে পাস হতে পারবে। ঠিক আছে। আচ্ছা, এখন কি বলেছে, অম্লের রাসায়নিক ধর্ম। অম্ল মানে অ্যাসিড, অ্যাসিডের যে রাসায়নিক ধর্ম সেটা কিভাবে, সক্রিয় ধাতুর সঙ্গে বিক্রিয়া। যদি অ্যাসিডটা সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে, সক্রিয় ধাতু মানে কি, যেগুলা খুব তাড়াতাড়ি একজনের সাথে রিঅ্যাক্ট করে। যেমন তোমরা পেয়েছিলে যখন আমি ক্লাস চ্যাপ্টার 5 পড়িয়েছিলাম তোমাদেরকে, সোডিয়াম, পটাশিয়াম, এইগুলা কি, এইগুলা হচ্ছে কি স্ট্রং মেটাল। স্ট্রং মেটাল মানে কি, তাদের মধ্যে পাওয়ার অনেক বেশি আছে। যার মধ্যে পাওয়ার সব থেকে বেশি থাকে তাদেরকে আমরা কি বলি, সক্রিয় ধাতু। কি বলি, সক্রিয় ধাতু। মানে তারা খুব প্রবল ভাবে একজনের সাথে কি করতে পারবে, বিক্রিয়া করতে পারবে। তো সক্রিয় ধাতুর সঙ্গে যদি অ্যাসিডের বিক্রিয়া হয় তাহলে কি হয়, অম্ল সক্রিয় ধাতু যেমন সোডিয়াম, পটাশিয়ামের সঙ্গে বিক্রিয়া করে। অম্ল মানে অ্যাসিড, অ্যাসিড কি করে, সোডিয়াম সবথেকে শক্তিশালী ধাতু, পটাশিয়াম সবথেকে শক্তিশালী ধাতু, তাদের সঙ্গে কি করতে পারবে, বিক্রিয়া করতে পারবে। এই বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। যখন এই বিক্রিয়াটা হবে সেই বিক্রিয়ার মধ্যে কি হবে, একটা গ্যাসের সৃষ্টি হবে, সেই গ্যাসের নাম কি, হাইড্রোজেন গ্যাস। মনে রাখবে, যখন তাদের মধ্যে বিক্রিয়া হবে তখন এই বিক্রিয়ার মধ্যে কি হবে, হাইড্রোজেন গ্যাসের উৎপন্ন হবে। এই গ্যাস জ্বালালে পপ ধরনের শব্দ হয়। আর এই যে হাইড্রোজেন গ্যাস, আমরা আগেই জানতাম যে হাইড্রোজেন গ্যাস এক ধরনের কি, ফুয়েল হিসাবে কাজ করে, এক ধরনের ফুয়েল, এক ধরনের ইন্ধন হিসাবে কাজ করে। আর যদি এই হাইড্রোজেন গ্যাসটিকে আমরা যদি জ্বালিয়ে দেই, একটা মোমবাতি বা কিছুর সাহায্যে আমরা তাদেরকে জ্বালাই, তাহলে একটা সাউন্ড করবে, এবং সাউন্ডটা হবে কি, পপ পপ সাউন্ড। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এমসিকিউর মধ্যে আসে, বারবার বলছি, এই যেটা আছে এটা ইম্পর্টেন্ট। কি ধরনের সাউন্ড হয়, কি উৎপন্ন হয় সেটা ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল রাখবে। যখন সক্রিয় ধাতু যেমন স্ট্রং মেটাল, স্ট্রং ধাতু যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাহলে কি হবে, তাহলে একটা হাইড্রোজেন গ্যাসের উৎপন্ন হবে। এই হাইড্রোজেন গ্যাসটাকে যদি আমরা জ্বালাতে পারি তাহলে জ্বালালে কি ধরনের শব্দ উৎপন্ন হয়, পপ পপ সাউন্ড উৎপন্ন হয়, বা পপ পপ শব্দ উৎপন্ন হয়। তো নিচে তোমাদেরকে রিঅ্যাকশন দিয়েছে, অ্যাসিড বা অম্ল বা অ্যাসিড সাথে যদি আমরা মেটাল রিঅ্যাকশন করি, যে কোনো মেটাল, এখানে সোডিয়ামও আসতে পারে, পটাশিয়ামও আসতে পারে, লিথিয়ামও আসতে পারে, যে কোনো মেটাল এর সাথে যদি আমরা অ্যাসিডের রিঅ্যাকশন করি তাহলে কি হবে, সল্ট, এক ধরনের সল্ট উৎপন্ন হবে, আর সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এই গ্যাসটা কি হবে, উপর দিকে উড়িয়ে যাবে। ঠিক আছে, এই যে তোমাদেরকে দেখিয়ে দিল, একটা ইকুইপমেন্ট লাগানো হয়েছে। ঠিক আছে, এই ইকুইপমেন্টের মধ্যে এখানে কি হয়েছে, এখানে কি দেওয়া হয়েছে, ডাইলুট H2SO4। ডাইলুট H2SO4 মানে কি, ডাইলুট H2SO4 মানে পাতলা সালফিউরিক অ্যাসিড। পাতলা সালফিউরিক অ্যাসিডের সাথে জিঙ্কের বিক্রিয়া করা হয়েছে। জিঙ্ক, এই যে যেটা এটা কি H2SO4, ডাইলুট পাতলা H2SO4 মানে পাতলা সালফিউরিক অ্যাসিড, এবং সাথে কি বিক্রিয়া করানো হয়েছে, জিঙ্ক ধাতুকে বিক্রিয়া করানো হয়েছে। যখন এই যে
টিউবের মধ্যে বিক্রিয়া করানো হয়েছে তখন সেটা থেকে কি হয়েছে, একটা গ্যাস উৎপন্ন হয়েছে। এই গ্যাসটা আমরা কি করেছি, ডেলিভারি টিউবের মাধ্যমে সোপ সলিউশন মানে কি, সাবানের জলের মধ্যে আমরা কি করেছি, তাদেরকে পাস করেছি। এবং সাবানের জলের মধ্যে যখন গ্যাসটা এসে পড়লো তখন কি হবে, গ্যাস তো আসছে, যখন সে আসলো তারপর কি হবে, বাবলস এর মতো ক্রিয়েট হবে এবং বাবলসটা কি হবে, উপরের দিকে উড়ে যাবে। যেহেতু হাইড্রোজেন গ্যাস তো উড়ে যাবে, তো বাবলস টাইপ হবে এবং বাবলস টাইপের মতো উপরের দিকে উড়ে যাবে। এবং সেই বাবলসটাকে যদি আমরা ক্যান্ডেল বা ম্যাচ লাইট দিয়ে আমরা জ্বালানোর চেষ্টা করি তাহলে কি হবে, পপ সাউন্ড, কি হবে, পপ সাউন্ড উৎপন্ন হবে। সেটা এক্সপেরিমেন্টের মাধ্যমে তোমাদেরকে দেখানো হয়েছে। ঠিক আছে, তোমরা ঘরেই ট্রাই করতে পারো। যেহেতু তোমাদের কাছে এই ধরনের অ্যাসিড তোমরা পাবে না, স্কুলে ল্যাবের মধ্যে গিয়ে ট্রাই করতে পারো। ডাইলুট H2SO4 এর সাথে জিঙ্ক বা অন্য যে কোনো মেটাল, ফেরাস, এইগুলা দিয়ে তোমরা বিক্রিয়াটা করিয়ে তারপর সেটা একটা ডেলিভারি টিউবের মাধ্যমে নিয়ে সোপ সলিউশনের মধ্যে পাস করলে সেটা থেকে কি হবে, একটা বাবলস এর সৃষ্টি হবে। বাবলস, এই যে বাবল, যেটা এই বাবলস এর মধ্যে কি আছে, ভিতরে কি আছে, হাইড্রোজেন গ্যাস আছে। আর এই হাইড্রোজেন গ্যাসটা যখন তুমি কি করবে, একটা ম্যাচ লাইট বা ক্যান্ডেলের সাহায্যে তুমি সেটাকে জ্বালাবে তখন কি হবে, একটা সাউন্ড সৃষ্টি হবে। যেটা সাউন্ডটা আসবে কি রকম, পপ সাউন্ড। এইটা থেকে এমসিকিউ আসতে পারে, লাস্ট ইয়ারও এসেছে, এর আগের বারও দেখেছি আমি এসেছে, এবং সিবিএসসি এর মধ্যে তো এইগুলা দিয়ে থাকে। এখন সিবিএসসি এর প্যাটার্ন গুলো আমরা আসাম বোর্ডের কোয়েশ্চেনের মধ্যে প্যাটার্ন দেখা যাচ্ছে, তো এইগুলা ছোট ছোট জিনিস তোমরা মনে রাখবে, এমসিকিউর মধ্যে এইগুলা থাকে। আচ্ছা, তারপরে কি বলেছে, সক্রিয় ধাতুর সঙ্গে বিক্রিয়া, যেমন ম্যাগনেসিয়াম এক ধরনের ধাতু, ঠিক আছে, ম্যাগনেসিয়ামের সাথে কি বিক্রিয়া হচ্ছে, HCl, ম্যাগনেসিয়ামের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া, ম্যাগনেসিয়ামের সাথে ধাতু, তার সাথে অ্যাসিডের বিক্রিয়া হচ্ছে, তখন কি উৎপন্ন হলো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2। ঠিক আছে, এই টু গুলা সাফিক্সে কিন্তু, MgCl2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এই ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা কি, এক ধরনের লবণ। এই যে আমি আগে বলেছিলাম, যখন বিক্রিয়া হবে অ্যাসিডের সাথে ধাতুর বিক্রিয়া হবে তখন কি হবে, একটা সল্ট উৎপন্ন হবে, একটা লবণ উৎপন্ন হবে এবং সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। ঠিক আছে, এই যে এখানে দেওয়া আছে ম্যাগনেসিয়াম একটা ধাতুর সাথে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলো, বিক্রিয়া করার পর কি উৎপন্ন হলো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এক ধরনের কি লবণ, এবং সাথে কি উৎপন্ন হয়েছে, হাইড্রোজেন গ্যাস। এবং এই হাইড্রোজেন গ্যাসটা কি হবে, উপরের দিকে উড়ে যাবে। ঠিক আছে, গ্যাস তো উড়ে যাবে সেটা। 2 নম্বর কি বলেছে, ফেরাস মানে কি, লোহার সাথে যখন H2SO4 সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করানো হয়েছে তখন কি উৎপন্ন হয়েছে, ফেরাস সালফেট, FeSO4 টা সাফিক্সে FeSO4। এই FeSO4 টা কি, ফেরাস সালফেট, এক ধরনের লবণ, আর লবণের সাথে কি উৎপন্ন হয়েছে, হাইড্রোজেন গ্যাস। 3 নম্বর কি বলেছে, জিঙ্ক, এই যে একটু আগে আমরা এক্সপ্লেন করেছিলাম জিঙ্কের সাথে H2SO4, এই আরেকটা দিয়েছে জিঙ্কের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড। যখন জিঙ্কের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া হলো তখন কি উৎপন্ন হলো, জিঙ্ক ক্লোরাইড ZnCl2, জিঙ্ক ক্লোরাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। মানে একটা লবণ উৎপন্ন হবেই হবে এবং সাথে কি উৎপন্ন হবে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। ঠিক আছে, ভালো করে বুঝতে পেরেছো? কার সাথে, যখন সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া হবে, সক্রিয় ধাতুর সাথে যখন অ্যাসিডের বিক্রিয়া হবে তখন কি উৎপন্ন হবে, হাইড্রোজেন গ্যাস এবং একটা লবণ উৎপন্ন হবে। ঠিক আছে, আচ্ছা, যদি ক্ষারের সাথে অ্যাসিডের বিক্রিয়া হয়, ক্ষারের সঙ্গে বিক্রিয়া, যেটাকে আমরা কি বলি, প্রশমন বিক্রিয়া, একটা বহুত ইম্পর্টেন্ট একটা টপিক, প্রশমন বিক্রিয়া। তোমরা কোয়েশ্চেনের মধ্যে অনেক সময় দিয়ে থাকে, প্রশমন বিক্রিয়া কাকে বলে। এক কথায় কি বললো, প্রশমন বিন্দু হলো সেই অবস্থা যেখানে পদার্থটি তার অম্লীয় এবং ক্ষারকীয় ধর্ম হারিয়ে নিরপেক্ষ হয়ে যায়। কথাটার অর্থ হলো, যদি অ্যাসিডের সাথে ক্ষার বিক্রিয়া করে
তাহলে কি হবে, লবণ আর জল উৎপন্ন হবে। এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াকে কি বলা হয়, প্রশমন বিক্রিয়া। অ্যাসিড প্লাস বেস মানে অ্যাসিড আর ক্ষার, যখন অ্যাসিড আর ক্ষার যখন বিক্রিয়া করবে তখন কি উৎপন্ন হবে, সল্ট আর ওয়াটার H2O। এই যে রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটাকে বলা হয় কি, প্রশমন বিক্রিয়া। ঠিক আছে, সাপোজ তোমাদেরকে আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি। যখন তোমাদেরকে মৌমাছি যখন কামড় মারে, তাহলে তুমি কি লাগাও সেখানে, ঘরের মধ্যে মা বাবা তারা কি লাগিয়ে দেয় সেই জায়গায়, নিশ্চয় চুন সেখানে লাগিয়ে দেয়। চুন লাগানোর কারণটা কি, এই যে মৌমাছি যেটা তোমাদেরকে কামড় মেরেছে তার ভিতরে কি আছে, এক ধরনের অ্যাসিড আছে। এই অ্যাসিডটা তোমার শরীরের ভিতরে প্রবেশ করেছে। যখন শরীরের ভিতরে অ্যাসিডটা প্রবেশ করলো তখন তুমি কি, তোমার হাতটা ফুলে যাবে, জ্বালা যন্ত্রণা করবে। তো সেই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে তোমরা কি করো, ক্ষার জাতীয় পদার্থ সেই জায়গায় লাগিয়ে দাও। যেমন চুন একটা ক্ষার পদার্থ, এই চুনটা তোমরা হাতের মধ্যে লাগালে কি হয়, একটু যে জ্বালা যন্ত্রণা যেটা সেটা কমে এবং ফুলাটাও কি হয়, কমে যায়। তো সেই ক্ষেত্রে কি হয়, এই তোমার শরীরের ভিতরে কি ঢুকেছে, অ্যাসিড ঢুকেছে, এবং তুমি তার উপরে কি লাগিয়েছো, বেস লাগিয়েছো, কার লাগিয়েছো। যখন এই দটা জিনিস রিঅ্যাকশন করবে, রিঅ্যাকশন করার পর সেখানে এক ধরনের সল্ট উৎপন্ন হয়ে যাবে এবং সাথে জল উৎপন্ন হয়ে যাবে। আর যদি সল্ট, লবণ আর জল উৎপন্ন হয় তাহলে সেই বিক্রিয়াটা কি হয়ে যায়, প্রশমন হয়ে যায়, নিউট্রাল হয়ে যায়। আর যখন নিউট্রাল হয়ে যাবে তখন সেই জায়গার মধ্যে কিছুই থাকবে না, জ্বালা যন্ত্রণা কিছুই থাকবে না। বুঝা গেছে? যেমন তোমাদেরকে এখানে একটা এক্সাম্পল দিয়েছে, সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, সাথে আমরা কি করলাম, একটা অ্যাসিড HCl। সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কি, এটা একটা ক্ষার বেস, একটা বেসের সাথে যখন অ্যাসিডের রিঅ্যাকশন হলো তখন কি বনবে, NaCl কি, যেটা আমরা ঘরের মধ্যে খেয়ে থাকি লবণ, NaCl, এই লবণটা বনবে আর সাথে কি বনবে, ওয়াটার H2O। তো এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলি, প্রশমন বিক্রিয়া। মানে এক কথায় তোমরা বুঝতে পারো যে যখনই অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া হয় তখন কি উৎপন্ন হয়, লবণ আর জল উৎপন্ন হয়। এই যে লবণ আর জল উৎপন্ন হওয়ার বিক্রিয়াটাকে আমরা কি বলি, প্রশমন বিক্রিয়া বলতে পারি, বা ক্ষারের সঙ্গে অম্লের বিক্রিয়াও বলতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন কি বলেছে, দাতব কার্বনেট এবং দাতব হাইড্রোজেন কার্বনেটের সঙ্গে বিক্রিয়া। দাতব কার্বনেট, ধাতুর সঙ্গে কার্বনেটের মিশ্রণ বা ধাতুর সঙ্গে হাইড্রোজেন কার্বনেটের মিশ্রণ, এইগুলা যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন হয় সেটা বলেছে। তো তোমাদের একটু এখানে প্রবলেম হয়েছে, আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। মেটাল কার্বনেট মানে দাতব কার্বনেট, মেটাল কার্বনেট, মেটাল মানে কি, ধাতু কার্বনেট, দাতব কার্বনেট, এটার সাথে যদি অ্যাসিডের বিক্রিয়া হয়, তাহলে কি উৎপন্ন হয়, সল্ট প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস ওয়াটার। মনে রাখবে, যখন মেটাল কার্বনের সাথে অ্যাসিডের বিক্রিয়া হবে তখন কি উৎপন্ন হয়, সল্ট, লবণ, কার্বন ডাই অক্সাইড এবং জলের উৎপন্ন হয়। সেম ভাবে যদি আমরা মেটাল হাইড্রোজেন কার্বনেট মানে ধাতব হাইড্রোজেন কার্বনের সাথে বিক্রিয়া করি, মেটাল হাইড্রোজেন কার্বনেট, এর সাথে যদি আমরা অ্যাসিডের বিক্রিয়া করি তাহলে কি উৎপন্ন হবে, সেই সল্ট প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস ওয়াটার। যাই হোক না কেন, মেটাল কার্বনেট হোক না কেন আর মেটাল হাইড্রোজেন কার্বনেট হোক না কেন, তারা যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন হবে, লবণ, জল এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। সেটা মনে রাখবে তোমরা। যেমন এক্সাম্পল তোমাদেরকে দিয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা অ্যাসিড, অ্যাসিডের সাথে কি হলো, সোডিয়াম কার্বনেট। ওই যে আগে বলেছে মেটাল কার্বনেট, মেটাল এটার নাম কি, একটা মেটালের নাম কি, সোডিয়াম, আর সোডিয়ামের সাথে কার্বনেট এসে লেগেছে। যখন অ্যাসিডের সাথে সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করবে তখন কি উৎপন্ন হবে, বলেছিলাম কি একটা লবণ উৎপন্ন হবে। এই যে NaCl, একটা লবণ উৎপন্ন হলো, সাথে জল উৎপন্ন হলো,
সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হলো। সেম ভাবে যখন অ্যাসিডের সাথে HCl, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, আমি আগে বলেছিলাম কি মেটাল হাইড্রোজেন কার্বনেট, মেটাল কি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। হাইড্রোক্লোরিক অ্যাসিড এক ধরনের অ্যাসিড, এই অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের যখন বিক্রিয়া হলো, বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হলো, সোডিয়াম ক্লোরাইড এক ধরনের লবণ, সাথে জল এবং কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, তো মনে রাখবে এইগুলা যে মেটাল কার্বনেট বা ধাতব কার্বনেট বা ধাতব হাইড্রোজেন কার্বনেটের সাথে যদি অ্যাসিডের বিক্রিয়া হয় তাহলে কি উৎপন্ন হয়, লবণ, কার্বন ডাই অক্সাইড এবং জলের উৎপন্ন হয়। ঠিক আছে, সেম আরেকটা एग्जांपल দিল HBr। HBr মানে কি, হাইড্রোজেন ব্রোমাইড। ঠিক আছে, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ব্রোমাইডের সাথে যখন সোডিয়াম কার্বনেটের বিক্রিয়া হলো, হাইড্রোজেন ব্রোমাইড এক ধরনের কি অ্যাসিড, এই অ্যাসিডের সাথে যখন সোডিয়াম কার্বনেট মেটাল কার্বনেটের বিক্রিয়া হলো তখন কি বললো, সোডিয়াম ব্রোমাইড। সোডিয়াম ব্রোমাইড কি এক ধরনের লবণ, সাথে জল, সাথে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়েছে। আরেকটা দিয়েছে হাইড্রোজেন ব্রোমাইডের সাথে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। আচ্ছা, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের আরেকটা নাম আছে, বলতে পারবে কি তোমরা, জানো নি? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের আরেকটা নাম সোডিয়াম, একটা কি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, একটা নাম আমরা পেলাম। আরেকটা নাম কি, সেটাকে বলা হয় অনেকবার সোডিয়াম বাই কার্বনেট। মনে রাখবে, একটা বলা হয় কি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, আবার এই নামটাকে আবার কি বলা হয়, সোডিয়াম বাইকার্বনেটও বলা যেতে পারে। তো কনফিউজ হবে না, কনফিউজ হলে চলবে না, তোমরা নাম মনে রাখবে। এই যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সেটাকে তোমাদেরকে ঘুরিয়ে বলতে পারে যে সোডিয়াম বাইকার্বনেট। তো অ্যাকচুয়ালি কি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটই। তো যখন হাইড্রোজেন ব্রোমাইডের সাথে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের বিক্রিয়া হবে, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট যেটা কি মেটাল হাইড্রোজেন কার্বনেট, এই এটার সঙ্গে যখন বিক্রিয়া হবে তখন কি বলবে, সোডিয়াম ব্রোমাইড প্লাস জল প্লাস কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, মনে রাখবে এগুলা। আচ্ছা, অ্যাসিডের ধর্ম বৈশিষ্ট্য মধ্যে আরেকটা কি দিয়েছে, চুন জলের মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস, চুন জলের মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রবাহিত করলে, চুন জল, চুন জল তো চিনো, চুন জল মানে চুনের যে জল রয়েছে, গড়ে যে চুন বীজাণু হয়, বীজাণুর পর একটু সময় পর যে জল উপরে ভেসে থাকে, এই জলের মধ্যে যদি আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রবাহিত করি তাহলে কি হয়, এই যে চুনের যে জল, চুনের জলকে বলা হয় কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কি বলা হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH টুয়াইস। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি আমরা কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া ঘটাই, যদি তার মধ্যে কার্বন ডাই অক্সাইড আমরা পাস করি তাহলে কি হয়, তাহলে কি বনে, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয় এবং সাথে কি হয়, জলের উৎপন্ন হয়। ঠিক আছে, যখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাস তার মধ্যে প্রবাহিত করব তখন কি উৎপন্ন হবে, ক্যালসিয়াম কার্বনেট আর সাথে জল উৎপন্ন হবে। আচ্ছা, তারপর কি বলছে, অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড প্রবাহিত করলে, এই যে ক্যালসিয়াম কার্বনেট যেটা উৎপন্ন হলো, এই ক্যালসিয়াম কার্বনেটের সাথে যদি আমরা আরো বেশি কি করি, কার্বন ডাই অক্সাইড গ্যাস পাস করি তার মধ্যে, তাহলে কি হয়, এই যে উৎপন্ন হয়েছে ক্যালসিয়াম কার্বনেট প্লাস জল, এই আমরা লিখলাম ক্যালসিয়াম কার্বনেট প্লাস জল, এবং তার সাথে আমরা কি করলাম, আরো বেশি কার্বন ডাই অক্সাইড গ্যাস তার মধ্যে পাস করলাম। যখন আমি তার মধ্যে পাস করব তখন কি উৎপন্ন হবে, ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট। তো তোমাদের কোয়েশ্চন আসতে পারে ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট কিভাবে প্রস্তুত করা হয়, বুঝতে পেরেছো? কোয়েশ্চন কি করতে পারবে, ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট কিভাবে প্রস্তুত করা হয়, তাহলে তুমি আনসারটা কিভাবে দেবে,
এইভাবে দেবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া ঘটানো হয় তাহলে ক্যালসিয়াম কার্বনেট এবং জলের উৎপন্ন হয়, প্রথম স্টেপ। তারপর কি বলবে, এই ক্যালসিয়াম কার্বনেট এবং জলের সাথে যদি অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া ঘটানো হয় তাহলে ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেটের উৎপত্তি ঘটে। বুঝতে পেরেছো? তো এগুলো বানিয়ে দিতে হবে, এগুলো শেখার কিচ্ছু নয়, এগুলো একটা মেরে কিছু হবে না, বুঝেছো? বুঝতে হবে যে কিভাবে সেটা উৎপন্ন হয়। যদি তোমাদের কোয়েশ্চন আসে ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট কিভাবে উৎপন্ন হয়, তাহলে কিভাবে বলবে? এই রিঅ্যাকশন থেকে তোমাদের বলতে হবে, বানিয়ে বলতে হবে। কিভাবে বলবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া ঘটানো হলে কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম কার্বনেট এবং জলের উৎপন্ন হয়। এবং পরবর্তীতে এই ক্যালসিয়াম কার্বনেট এবং জলের সাথে যদি অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করা হয়, এই যে ক্যালসিয়াম কার্বনেট এবং জলের সাথে অতিরিক্ত আরো বেশি কি করলাম, কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া ঘটালাম, বিক্রিয়া ঘটানোর পর কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেটের সৃষ্টি হবে বা উৎপত্তি হবে। এইভাবে বানিয়ে লিখতে হবে, যদি বানিয়ে লেখো তাহলে মার্কস বেশি পাওয়া যায়। ঠিক আছে? যে টিচার তোমাদের পেপারটা চেক করবে তারাই বুঝতে পারবে যে তুমি কনসেপ্টটা বুঝেছো এবং বুঝে তারপর তুমি নিজের ল্যাঙ্গুয়েজে সেটা উপস্থাপন করেছো। ঠিক আছে? আচ্ছা, তারপর কি বললো? ধাতব অক্সাইডের সাথে বিক্রিয়া। যদি ধাতব অক্সাইডের সাথে অ্যাসিডের বিক্রিয়া করানো হয়, ধাতব অক্সাইড, মেটাল অক্সাইড যাকে ইংলিশে বলা হয় মেটাল অক্সাইড, এই মেটাল অক্সাইডের সাথে যদি অ্যাসিডের বিক্রিয়া করানো হয় বা ধাতব অক্সাইডের সাথে অ্যাসিডের বিক্রিয়া করানো হয় তাহলে কি হয়? মেটাল অক্সাইড প্লাস অ্যাসিড বা ধাতব অক্সাইড প্লাস অ্যাসিড, সেটা বিক্রিয়া করলে কি হয়? সল্ট, এক ধরনের লবণ উৎপন্ন হবে এবং সাথে জল উৎপন্ন হবে। এক্সাম্পল তোমাদেরকে দিয়ে দিয়েছে, যেমন ক্যালসিয়াম অক্সাইড CaO, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডের সাথে কি করানো হয়েছে? এখানে HNO3, নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া করানো হয়েছে HNO3। যদি বিক্রিয়া ঘটে তাহলে কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম নাইট্রেট প্লাস ওয়াটার। ক্যালসিয়াম নাইট্রেট এক ধরনের কি লবণ এবং সাথে কি উৎপন্ন হয়েছে? জলের উৎপন্ন হয়েছে। আরেকটা এক্সাম্পল কপার অক্সাইড CuO, কপার অক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করানো হয়েছে। যখন বিক্রিয়া করানো হলো তখন কি উৎপন্ন হয়েছে? কপার ক্লোরাইড প্লাস ওয়াটার, CuCl2, মানে কি কপার ক্লোরাইড প্লাস ওয়াটার, জলের উৎপন্ন হয়েছে। তো মনে রাখবে, ধাতব অক্সাইডের সাথে যখন অ্যাসিডের বিক্রিয়া করানো হয় তখন কি উৎপন্ন হয়? সল্ট আর জলের উৎপন্ন হয়। ঠিক আছে? তো আজকে এতটুকু থাক, তারপর নেক্সট আমরা শুরু করব। এই ভিডিওর ডেসক্রিপশনে একটা লিংক থাকবে, হোয়াটসঅ্যাপ লিংক, এইরকম থাকবে, আরম ব্যাচ বলে একটা লিংক থাকবে। এই লিংকটা তোমরা জয়েন করে নেবে। হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ রয়েছে, এই গ্রুপটা জয়েন করলে তোমরা সম্পূর্ণ এই ক্লাসের যেগুলো নোটস রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে। এন্ড আমাদের ক্লাসগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে রাখো। তোমরা অনেকেই দেখেছি ভিডিও ক্লাস অ্যাটেন্ড করো কিন্তু সাবস্ক্রাইব করো না, আমাদের সাবস্ক্রাইব রেশিওটা অনেক কম। তো তোমরা ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে এবং আমাদের সাথে জুড়ে থাকবে। ঠিক আছে? এন্ড একটার পর একটা আমরা কন্টিনিউ তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো। এন্ড সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবে, তখন তোমরা সময় মতো ক্লাসের টাইমিংটাও পেয়ে যাবে। এবং গ্রুপটা জয়েন করে রাখো, গ্রুপটা জয়েন করলে আমাদের যে নোটস যেগুলো রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে। এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি কোনো অসুবিধা হয় তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো কিছু প্রবলেম হলে সেটা তোমরা ডাইরেক্ট কোনো কিছু মানে অসুবিধা ছাড়া তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। যা কিছু পসিবল হয় আমি তোমাদেরকে হেল্প করবো। ঠিক আছে? তো আজকের জন্য টাটা, বাই বাই। মন দিয়ে পড়ো, ভালো রেজাল্ট করো, সেটাই আমাদের টার্গেট। তো দেখা হবে আগামী ক্লাসে। বাই।